হিসেবে আমি আলহামদুলিল্লাহ সো মাচ ইন্সপায়ার ফর আমি অনেক বেশি মোটিভেট এবং অনেক বেশি ইন্সপায়ার আর কি আপনাদেরকে দেখে। তো পাশাপাশি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আসলে খুবই লুক্রেটিভ একটা বিষয়, এটা হচ্ছে আপনার পাওয়ার অফ সেলস এন্ড মার্কেটিং। হ্যাঁ, পাওয়ার শব্দটার সাথে কিন্তু খেলার একটা মোটিভেশন কাজ করে, একটা ইন্সপিরেশন কাজ করে। এটা আমরা মানে যখন পাওয়ার পাওয়ার কথাটা বললেই তো একটা কি ইন্সপিরেশন, তাই না? তার উপর আবার সেলস এন্ড মার্কেটিং, অর্থাৎ পুরো পৃথিবীতে এই মুহূর্তে যদি আমি আপনাকে বলি আহ দুনিয়ার একদম আদি লক্ষ্য থেকে দুনিয়া যে মানে যতদিন পর্যন্ত ডেস্ট্রয় হবে না ততদিন পর্যন্ত কিন্তু আপনার সেলস এন্ড মার্কেটিং এই দুটো শব্দের সাথে কিন্তু আমরা জড়িত ছিলাম এবং ভবিষ্যতে থাকতে হবে। তবে এটা সত্য, এটার অনেকগুলো আপডেট ভার্সন আসতে পারে। হয়তো এক সময় ছিল আপনার বিনিময় প্রথা কিরকম, ধরেন আপনার কাছে চাল ছিল, আমার কাছে ডাল ছিল, আপনি আমাকে চাল দিবেন, আমি আপনাকে ডাল দিব, এটা একটা বিনিময় প্রথা ছিল। এরপর আস্তে আস্তে কয়েনের যখন কয়েনের যখন আপনার ব্যবহার আসলো, তখন মানুষ বলতেছে কি একটু বুদ্ধিমান হয়েছে, যে এত বোঝা বহন করার দরকার নাই, আমার যেটা দরকার আছে এটা আমি আনার জন্য আমি কয়েন ব্যবহার করবো। তো উনি কয়েন নিয়ে যাইতো, যার প্রোডাক্টটা অতিরিক্ত আছে সে সেল করলে সে কয়েন দিয়ে প্রোডাক্টটা নিয়ে আসতো। তার উপর ভিত্তি করে এরপর আসছে কি, কয়েন মানে হচ্ছে এটা অনেক ভারী জিনিস। যখন আপনি মনে করেন বর্তমান সময়ে 500 টাকা যদি আপনি কয়েন একসাথে করেন, এটা কিন্তু অনেক ওজন। তো মানুষ চিন্তা করলো আস্তে আস্তে পরিবর্তন যেহেতু আগাচ্ছে, কিভাবে করে নোট বের করা যায়। তো তখন সর্বপ্রথম আমরা অনেকে জানি যে 1 টাকার হরিণ মার্কা নোট খুবই ফেভারেবল ছিল অনেকের। আর কতগুলো 5 টাকার নোট, 2 টাকার নোট, এই যে দোয়েল মার্কা 2 টাকার নোট, এই যে নোটের কিন্তু আপনার মানে প্রচলন শুরু হয়। তো তারই ধারাবাহিকতা একসময় গিয়ে কিন্তু 100 টাকার নোট হয়, একসময় গিয়ে আপনার 500 টাকার নোট হয়। এরপরে আজকের দিন পর্যন্ত আমরা কিন্তু 1000 টাকার নোট আমরা পাচ্ছি এবং যেটা শুনতেছি 5000 টাকা দামের নোট আসতেছে সামনে। তো এইভাবে করে কিন্তু আপনার মানে প্রচলন যেটা আসতেছে মার্কেটিং সেক্টরে, এই প্রচলনের আদলে এখন সর্বশেষ যে পরিস্থিতি সেটা হচ্ছে আগামী দিনে কিন্তু আপনার এই নোটও থাকবে না। আগামী দিনে কি আসবে? আগামী দিনে বিনিময় প্রথা হিসেবে থাকবে আপনার ডিজিট। যেমন আমরা এখন বিকাশে যেটা মানে ইউজ করি, অথবা আমরা যখন দেখা যাচ্ছে কোন একটা যখন আমরা ব্যাংকে যখন অ্যাকাউন্ট করি, আমরা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যখন ইউজ করি, আপনি দেখতে পাচ্ছেন আপনি অনেকগুলো প্রোডাক্ট নিচ্ছেন, বাট আপনি যখন কার্ডটা শো করবেন, কার্ডটা কিন্তু পাঞ্চ করে আপনার সকল পেমেন্ট গুলো কিন্তু ওখান থেকে কেটে দিবে। তার মানে আপনাকে পকেটে করে আর টাকা নিয়ে যেতে হবে না, আপনাকে এত সঞ্চয়ের মধ্যে থাকতে হবে না যে চুরি হবে কিনা, ডাকাতি হবে কিনা, বা আপনার হারাই যাবে কিনা, এগুলো কিন্তু আমাদের আর ভয় থাকবে না। তার মানে আমি আপনাকে এটা বোঝানোর চেষ্টা করতেছি, সেলস এন্ড মার্কেটিং এটা সম্পূর্ণ একটা বিনিময় প্রথার সাথে জড়িত এবং এই বিনিময় প্রথা কিন্তু দিন দিন আপডেট হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা এখানে যারা আছে আমরা সবাই কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটর আমরা এফিলিয়েট সিস্টেমে কিন্তু আমরা কাজ করতেছি। এটা কিন্তু 100% সেলস এন্ড মার্কেটিং এর একটা অংশ। দেখেন ফ্রিল্যান্সিং যে আমরা কাজটা করি, ফ্রিল্যান্সিং এর যতগুলো কাজের সাথে আসলে মানে মানুষ ইনভলভ আছে, আপনি সেটা আপনি যদি বলেন ডিজিটাল মার্কেটিং বলেন, আপনি গ্রাফিক ডিজাইনার বলেন, ওয়েব ডেভেলপার বলেন, ওয়ার্ডপ্রেসার বলেন, যাই বলেন না কেন, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু হয় সেলস এর সাথে জড়িত অথবা মার্কেটিং এর সাথে জড়িত। তার মানে এই দুইটা শব্দের সাথে আমরা জড়িত ছিলাম, আসি, ভবিষ্যতে থাকতে হবে। তবে আপগ্রেড আসতে পারে। ঠিক আছে? তো এটার পাওয়ারটা দিয়ে আসলে কে কি করছে আমরা জানি, সেলস এন্ড মার্কেটিং থেকে মানুষ আসলে কি করতে পারে এটার একটা গ্রাফ আমরা আজকে পাবো ইনশাআল্লাহ একটু পরে। তো তার আগে আমি আপনাদের সাথে যার সাথে একটু ডিসকাস করতে চাই রেসপি মিলির সাথে এই বিষয়ের উপর, যে আমরা যারা আসলে সেলস এন্ড মার্কেটিং সম্পর্কে আমরা জানবো, আমরা এটা ক্লিয়ার কিনা যে আপনি যে সেলস এন্ড মার্কেটিং এর সাথে জড়িত আছেন, এটা আপনি ক্লিয়ার কিনা। কে কে ক্লিয়ার আছেন একটু করে হ্যান্ড রাইজ করবেন। আমরা কে কে আসলে বুঝি যে সেলস এন্ড মার্কেটিং এটার সাথে অলরেডি আমি জড়িত আছি। তো যারা আমরা জড়িত আছি আমরা একটু মোর অপশনে ক্লিক করব, দেন আমরা হ্যান্ড রাইজ করব, তাহলে আমি বুঝতে পারবো। দেখি আমার সাথে কে কে কানেক্টেড আছে। ওকে ফাইন। আমি 10 জনের হ্যান্ড রাইজ পাইছি, কিন্তু আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন 36 জন, 36। বাকিরা কি আমার সাথে কানেক্ট নাই? 13 জন, 14 জন, 14 জন আমার সাথে কানেক্ট আছে। আমি তো সামনে আগাইতে পারবো না এইভাবে বলে, এখনো 50% হ্যান্ড রাইজ আসে না। তাহলে কে কে হ্যান্ড রাইজ দিচ্ছে না তাদেরকে আমরা মার্ক করার চেষ্টা করি। জুবাইদা গুলশান উনি হ্যান্ড রাইজ করে নাই, আঞ্জুমানারা হ্যান্ড রাইজ করে নাই, দেন হচ্ছে আফরুজ আক্তার হ্যান্ড রাইজ করে নাই, এন্ড দেন লিজাপু হ্যান্ড রাইজ করে নাই, আব্দুল্লাহ ভাই হ্যান্ড রাইজ করে নাই, সুক্তি ম্যাম হ্যান্ড রাইজ করে নাই, সুরাইয়া ম্যাম হ্যান্ড রাইজ করে নাই, শাবাদ দেবী হ্যান্ড রাইজ করে নাই, ইব্রাহিম ভাই হ্যান্ড রাইজ করে নাই। তো এইভাবে করে অনেকে আছে যারা এখনো হ্যান্ড রাইজ করে নাই, আমি 22 জনের পাইছি। ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি আপনারা 22 জন আমার সাথে কানেক্টেড, বাকিরা আমার সাথে কানেক্ট নাই। ঠিক আছে?
তো এই 22 জনের উদ্দেশ্যে আমি মূলত কথাগুলো বলবো, ঠিক আছে? তো আপনারা একটু কানেক্টেড থাকুন আমার সাথে শেষ পর্যন্ত, এবং আমি বিশ্বাস করি যদি আমরা আগামী সর্বোচ্চ আমার 40 মিনিট লাগবে, এই 40 মিনিটের এই সেশনটা যদি আমরা মানে আজকে একটু আমরা যদি মনোযোগী হয়ে করতে পারি, আমার বিশ্বাস আপনারা কিছু আজকে কিছু সিকোয়েন্স পাবেন, যে সিকোয়েন্স গুলোর মাধ্যমে আপনার মানে নিজেকে কাজ করতে আপনি আরেকটা এগিয়ে নিতে পারবেন, নিজেকে ইন্সপায়ার করতে পারবেন, মোটিভেট করতে পারবেন, সর্বোপরি নিজেকে অ্যাক্টিভ করতে পারবেন। সুতরাং আজকে আমাদের তেমন কোনো পরিকল্পনা নিয়ে আমরা কথা বলবো না, আজকে আমরা ইন্সপিরেশন, মোটিভেশন এজ এ হিউম্যান বিং, মানুষের কিন্তু আপনার যে কোনো কাজ করতে গেলে ওই কাজের উপর যদি তার মোটিভেশন কাজ না করে, ওই কাজের উপর যদি তার ইন্সপিরেশন কাজ না করে, ওই কাজের উপর যদি তার ভালো লাগা তৈরি না হয়, কখনো কিন্তু ওখানে অ্যাক্টিভলি কাজ করা যায় না। যেমন আপনি কোন একটা প্রতিষ্ঠানে একটা জব দিলেন, ঠিক আছে? জবটা করবেন, ওই জবের মধ্যে কিন্তু যখন আপনাকে বস বলবে তুমি এটা করো, হ্যাঁ, সিনিয়র বলবে তুমি ওটা করো, মালিক বলবে তুমি এটা করো, এক একজনের যখন এক একটা অর্ডার, তখন কিন্তু আপনি বোরিং ফিল করেন, কারণ আপনার পছন্দের কোনো কাজ নাই, তাদের কাজগুলো আপনাকে পছন্দের মনে করে করতে হয়। বাট আপনি যে কাজটা ভালো পারেন, যেমন আপনি একজন ডিজাইনার, যখন আপনি ডিজাইনের কাজগুলো করবেন, তখন আপনার মধ্যে যে ভালো লাগা কাজ করে, ওই ভালো লাগাটা কিন্তু আপনার কখনো আপনি কোন একটা চাকরিতে কিন্তু আপনি পান না। তো সেই জায়গা থেকে এটা ইম্পর্টেন্ট, কাজের মধ্যে আমার নিজেকে ভালো লাগতে হবে, যদি ভালো না লাগে ভালো লাগবে কিভাবে, এটা আমাকে তৈরি করতে হবে। তো চলেন আমরা যারা সেলস এন্ড মার্কেটিং নিয়ে আমরা কাজ করব, আমরা আসলে আমাদের কাজটাকে আগে ভালো লাগা তৈরি করতে হবে, ঠিক আছে? তারপর আমরা কাজটা করে অ্যাক্টিভ লাগাইতে পারবো। তো এই ক্ষেত্রে আমারও আসলে এই টোটাল সেশনটা করতে ভালো লাগবে যদি আপনারা সবাই আমার সাথে লাইভে থাকেন। আমি যে আপনার সাথে কথা বলবো, একটা সেশনে থাকবো, আমারও ভালো লাগে কাজ করতে হবে না, নইলে আমার বেস্ট রিপোর্টটা আমি দিতে পারবো না। ইয়েস অর নো? তা আমার ভালো লাগবে তখন যখন সকল ভাই বোনগুলোকে আমি লাইভে দেখে আমি টোটাল সেশনটা পরিচালনা করতে পারবো। দ্যাট মিন আমরা যারা ভিডিও অফ রেখে আমরা সেশনে আসি, আমরা একটু ভিডিও অন করে লাইভ সেশনে থাকবো, ঠিক আছে? মানে আজকে যেহেতু জুমাবার, আমি জানি অনেকে ঘুমাবেন, এটা সত্য, আপনি হয়তো কানেক্ট থাকছেন আপনার সিনিয়রের, ওই যে বললাম মানে সিনিয়র বলসের জন্য আপনি হয়তো কানেক্ট হয়েছেন, বাট এরকম না। চলেন আজকে একদম মানে খোলামেলা একদম কিছু আলোচনা আমরা করি, একদম সর্বোচ্চ মন থেকে একদম হৃদয় থেকে আমরা একটা টাইম দিই, কোয়ালিটি একটা টাইম দিই। কারণ আমরা সকলে জানি বর্তমান সময়ে কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মূল্যবান জিনিস কিন্তু আগের সময় ছিল সময়, আজ থেকে 2 বছর আগেও কিন্তু সময়, এবং অনেকে মনে করে এখনো পর্যন্ত মনে করে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষয়বস্তু হচ্ছে কি সময়, বাট এটা কিন্তু এখন রং প্রমাণ করছে না, এটা ভুল প্রমাণ করছে। এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানদণ্ডে কি আছে আসলে, সেটা হচ্ছে আপনার মনোযোগ, কনসেন্ট্রেশন। আপনি 5 ঘন্টা সময় দিচ্ছেন, কিন্তু আপনি 5 মিনিটের জন্য যদি আপনি মনোযোগী না হন, তাহলে পুরো সময়টাই তো আপনার নষ্ট। এই জন্য সময়ের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কনসেন্ট্রেশন, আর এটা আপনার সবচেয়ে বেশি আসবে যদি আপনি লাইভে থাকতে পারেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা যারা লাইভ আছে আমি ধরে নিচ্ছি তারাই আমার সাথে সবচেয়ে বেশি কনসেন্ট্রেট, এবং তারাই সবচেয়ে বেশি এখান থেকে আলোচনা নিতে পারবে। তো লেটস মুভ অন, আমরা আমাদের আলোচনার দিকে আগাই, ঠিক আছে? আর দীর্ঘায়িত না করি, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, এবং আমিও বিশেষ করে আমার এরপর আরেকটা আমার টিমের সেশন আছে, তো আমি দীর্ঘায়িত করবো না, আমি সরাসরি আমার মূল আলোচনায় যাব। দেখেন, আমি যেহেতু আজকে আমরা রেসের সাথে ঈদের পরবর্তী সর্বপ্রথম আপনাদের সাথে দেখা হচ্ছে, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মুবারক। কারণ ঈদের মাসটা কিন্তু এখনো কেটে যায় নাই, আমরা জানি ঈদের আমেজটা আমরা এখনো ধরে রাখছি আর কি, অনেকে আছি আমরা যারা এখনো পর্যন্ত এফিলিয়েট সিস্টেম আমরা নামতে পারি নাই, দ্যাট মিন আমাদের কাছে এখনো পর্যন্ত ঈদের আমেজটা আছে। টেনশন করার দরকার নাই, আমার কাছে কিন্তু মানে ঈদের আমেজটা এখনো থেকে গেছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক জানিয়ে আমি আজকের মূল পর্বটা আমি শুরু করতে চাই। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে দি পাওয়ার অফ সেলস এন্ড মার্কেটিং। একটু আগে যে বিষয় নিয়ে খুব চমৎকারভাবে আলোচনা করতেছিলাম, সেলস এন্ড মার্কেটিং, আমি আসলে আমার জায়গা থেকে আমি আলোচনা শুরু করার আগে বলি আমি সো মাচ প্রাউড, মানে আমি আমার জায়গা থেকে অনেক বেশি প্রাউড ফিল করি আমি সেলস এন্ড মার্কেটিং নিয়ে কাজ করি। কারণ সেলস এন্ড মার্কেটিং নিয়ে আমি কাজ করার সুবাদে আমি যে বিষয়গুলো পাইছি অতীত এবং বর্তমানে যে বিষয়গুলো পাচ্ছি, নাম্বার 1 সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার রিলেশন, যেটা হচ্ছে ধনী হওয়ার প্রসেসের সর্বপ্রথম শর্ত হচ্ছে বর্তমান সময়ে রিলেশন। বলতেছে যার কাছে যত বড় রিলেশনশিপ আছে, যত বড় পরিচিত মহল আছে, সে তত বড় ধনী। আপনি দেখবেন মানে ফকির ফকির যারা ভিক্ষা করে, হ্যাঁ, তারা কিন্তু অনেক বড় বিপদে পড়ে না। আপনি খেয়াল করছেন তাদের কাছে সমস্যাগুলো আসে ছোট, আর ওই সমস্যা থেকে উত্তরণের জন্য কিন্তু তাদের মানে যদি কোনো কারণে তাদের আর্থিক সমস্যা থাকে, হ্যাঁ, তাদের জন্য তো আমরা তো আসি, এর পাশাপাশি দেখবেন ওদের একটা ইউনিটি থাকে, হ্যাঁ, ফকিরদের কিন্তু একটা ইউনিটি আছে কিন্তু চমৎকার ভাবে, এবং তারা তাদের সমস্যাগুলো কিন্তু বাইরে তেমন একটা বলে না। বাইরে তারা গিয়ে ভিক্ষা করে, এটা সত্য, বাট
তারা কিন্তু তাদের সমস্যার কথা কিন্তু কাউকে বাইরে বলে না, তারা তাদের কমিউনিটির মধ্য থেকে কিন্তু এটা সমাধান করে। ধরেন আপনার মনে করেন 5 জনের একটা মানে দল অথবা অ্যাসোসিয়েশন, ওখানে কেউ একজনের প্রবলেম হয়েছে, বাকি 4 জন আগে আসছে, এরপরে অন্য কারো হয়েছে, বাকি 4 জন আগে আসছে, এইভাবে করে কিন্তু তারা তাদের সমস্যার সমাধান করে। তার মানে রিলেশন এটা কিন্তু মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। একইভাবে করে এই রিলেশনটা আসলে যদি আমরা বড় করতে পারি, এটা আমাদের কিন্তু ধনী হওয়ার প্রসেস তৈরি করে দিবে। এটা কিভাবে, এটা আমরা আজকে আমাদের মূল আলোচনায় পাবো। তার আগে আমরা চলেন আমরা কয়েকজন ব্যক্তি আসলে যারা সেলস এন্ড মার্কেটিং করে প্রাউড ফিল করে এবং তারা আমাদের জন্য এক্সাম্পল হয়ে আছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু জানলে আমাদের কাছে আরেকটু ক্লিয়ারেশন আসবে। চলেন, নাম্বার 1, এই ভদ্রলোককে আমরা অনেকেই চিনি, এখানে আপনারা যারা আছেন মানে হয়তো সবাই চিনি আমরা। ওনার নাম কি? স্যামসন এস চৌধুরী, যিনি হচ্ছে এসকেআর এর মালিক। এসকেআর মেডিসিন আছে, এসকেআর বেভারেজ আছে, এসকেআর ফুডস প্রোডাক্ট আছে, মানে এসকেআর গ্রুপ অফ কোম্পানি। বাট ওনার ইতিহাস যদি আপনি একটু করে ইউটিউবে সার্চ করেন, এই ভদ্রলোক সর্বপ্রথম তার যাত্রা শুরু করছে কিভাবে তার লাইফে, একটা সিরাপ, উনি কি করছে, ওনার বউ এবং উনিলে বাসায় বসে তৈরি করতো কাশির সিরাপ, ঠিক আছে? এই সিরাপটা তৈরি করে উনি নিজেই কিন্তু আপনার কি করতো, ফার্মেসিতে গিয়ে গিয়ে সেল করতো। এখন আপনি বলেন, আপনি মনে করেন আজকের দিনে কোন একটা প্রোডাক্ট উৎপাদন করলেন, এই প্রোডাক্ট যদি আপনি মার্কেটে নিয়ে যান, এটার কোনো বিজ্ঞাপন নাই, এটার কোনো প্রমোশনাল কোনো অ্যাড নাই, কিছু নাই, আপনি উৎপাদন করে আপনি নিয়ে গেছেন, এই প্রোডাক্ট আসলে কয়জন অ্যাকসেপ্ট করবে? করবে না। কিন্তু ঠিক একইভাবে করে কিন্তু এই যে স্যামসন এ চৌধুরী, উনি কিন্তু দফায় দফায় তার প্রোডাক্ট নিয়ে কিন্তু প্রত্যেকটা দোকানে দোকানে রিজেকশন দিচ্ছে, বাট সে হাল ছেড়ে দেয় নাই। সে কিন্তু কি করছে, সে নিজে কিন্তু আপনার উৎপাদক হয়ে নিজে নিজের ব্র্যান্ডটাকে প্রমোট করছে, মার্কেটিং করছে, এবং সেলস এর সাথে তার সরাসরি সম্পর্ক ছিল। তার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ও উৎপাদন করতো, ও নিজেই মার্কেটিং করতো, ও নিজেই সেল করতো। এবং এই কাজটা করে করে আজকের দিনে যদি আমরা মানে ওনার যদি বিগত 18 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, ওনার বিগত এই 18 বছরের ইতিহাসে উনি হচ্ছে পৃথিবীর এখন মানে শীর্ষস্থানীয় কয়েক হাজার ধনীর মধ্যে একজন, এবং বাংলাদেশের কিন্তু হাতে গোনা যদি আপনি 50 জন ধনী তালিকা তৈরি করেন, এর মধ্যে কিন্তু উনি একজন। আপনি বুঝেন এটা হচ্ছে সেলস এন্ড মার্কেটিং এর পাওয়ার, যেটা কিন্তু উনি অলরেডি প্রমাণিত। জিরো থেকে সেলস এন্ড মার্কেটিং করে হিরো হওয়া যায়, এটা অলরেডি প্রমাণিত। এন্ড দেন যদি আমি আরেকজন ভদ্রলোকের কথা বলি, আপনারা অবশ্যই ওনাকে চিনেন, আকিজ গ্রুপের যিনি আকিজ সাহেব, ফুটপাত থেকে উঠে আসা। আমরা যাদেরকে দেখলে আসলে ডিনাই করি, আপনি দেখবেন আপনি হাঁটার পথে, আপনি বদ্রাট মোড় বলেন, মুরাদপুর মোড় বলেন, আপনি নিউ মার্কেট মোড় বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু ফুটপাত বসে, দেখছেন? এখানে কিন্তু অনেকে গেম করে, এটা সেল করে, ওটা সেল করে, ওইভাবে করে কিন্তু আমাদের আকিজ গ্রুপের আকিজ সাহেবের যাত্রা শুরু। এটা আমরা সকলে জানি। আমি যে ভদ্রলোকগুলো আলোচনা করতেছি আপনারা সকলে তাদেরকে চিনেন, সকলে তাদের ইতিহাস জানেন। প্রশ্ন হচ্ছে আমরা তারপরে বলতেছি কেন? কজ অফ দ্যাট ওনাদের থেকে ইন্সপিরেশন নিয়ে প্রতিটা মুহূর্তে উদ্যোগটা তৈরি হচ্ছে, বাট আমি আপনি আমাদেরকে প্রিপেয়ার করতে পারতেছি না, আমরা আমাদেরকে তৈরি করতে পারতেছি না। আমরা কেন জানি সেলস এন্ড মার্কেটিং এই সেক্টরে থাকার পরেও আমাদের মধ্যে আমরা ইন্সপিরেশনটা পাচ্ছি না, আমরা অ্যাক্টিভ হইতে পারতেছি না। দ্যাটস ওয়াই বারবার স্মরণ করা যে যদি আমাদের কাছে এটা লেগে যায়, আমরা যদি কোনো কারণে ইন্সপায়ার হয়ে যাই, তাহলে তো ঘটনা ঘটে যাবে। সুতরাং এই যে দেখেন এই ভদ্রলোক, উনি কিন্তু টিকছে মার্কেটিং দিয়ে তার যাত্রা শুরু। পরবর্তীতে এসে আমরা জানি মানে আকিজ বিড়ি নাম শুনছেন না? আকিজ বিড়ি তৈরিকারক উনি, মার্কেটিং ওনার, সেলস ওনার। বাট আজকে এসে কি আপনার শুধু বিড়ির মধ্যে তার ব্যবসা সীমাবদ্ধ না, আকিজ বেভারেজ বলেন, আকিজ ফুড প্রোডাক্ট বলেন, আকিজের আপনার মানে ডেউটিং বলেন, এটা বলেন, প্রচুর পরিমাণ কিন্তু তার ব্যবসা করে, গ্রুপ অফ প্রতিষ্ঠান। এবং বাংলাদেশের শীর্ষ কয়েকজন ধনীর মধ্যে কিন্তু একজন, কয়েকজন হাত এগুলা কয়েকজনের মধ্যে একজন। এবং বর্তমানে আমরা প্রাউড ফিল করে বলতে পারি তার ব্যবসা কিন্তু শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও কিন্তু ওনার 9টা দেশে কিন্তু এখন ব্যবসা চলতেছে। এন্ড দেন এরপরে তো আমি আরেকজন ভদ্রলোকের কথা বলি, আব্দুল মুনাইম সাহেব। আমরা অনেকে ওনাকে চিনি, আব্দুল মুনাইম সাহেব। এই ভদ্রলোক যখন সর্বপ্রথম মানে কনস্ট্রাকশনের ব্যবসা শুরু করে, তো আপনি খেয়াল করেন আজ থেকে মানে 12 বছর আগে কনস্ট্রাকশনের ব্যবসা কেমন ছিল? খুবই খারাপ। ওই সময়ে কিন্তু উনি সিদ্ধান্ত নিয়েছে যে কনস্ট্রাকশনের ব্যবসা করবে, এবং যতগুলো ধনী ব্যক্তি ছিল তাদের প্রত্যেকের দরজায় গিয়ে গিয়ে প্রতিদিন বসে থাকতো যে কখন তাকে একটা আর্কিটেকচারের একটা কাজ দিবে, তাকে একটা কনস্ট্রাকশনের কাজ দিবে।
সে প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে বসে থাকতে সময়, এবং ওইরকম করে করে তার স্থাপনাগুলো এমন জায়গায় চলে আসছে, তার ব্যাগটা এমন জায়গায় নিয়ে আসছে। আজকের দিনে যদি আপনি চিন্তা করেন যে আব্দুল মুনাইম সাহেবের প্রতিষ্ঠান থেকে আমি আমার একটা ডিজাইন করব, একটা কনস্ট্রাকশনের কাজ দিব, আপনাকে কম করে হলো 3 মাস আগে শিডিউল নিতে হবে। 3 মাস আগে আপনার শিডিউল নিতে হবে তার কাজ খালি আছে কিনা দেখার জন্য। উনিও কিন্তু বাংলাদেশের ব্যক্তি, এবং উনিও কিভাবে উঠে আসছে আপনি ইউটিউবে একটু করে সার্চ করেন, তাহলে উনি কিন্তু ওনার জায়গা থেকে উনি মার্কেটিং করে কিন্তু উঠে আসছে একদম জিরো লেভেল থেকে হিরো পর্যন্ত। আজকে পুরো বাংলাদেশের নাম্বার 1 কনস্ট্রাকশন কোম্পানি কিন্তু তার। এবার উনি যে পরিমাণ সরকারকে ট্যাক্স দেয়, ওই টাকা দিয়ে, যে পরিমাণ সরকারকে উনি ট্যাক্স দেয়, ওই টাকা দিয়ে প্রতি বছর কয়েকটা করে ইন্ডাস্ট্রি করা যাবে। আপনি বুঝছেন? তাহলে এই সেলস এন্ড মার্কেটিং করে কিন্তু উনি জিরো থেকে হিরো হয়েছে। এন্ড দেন এই ভদ্রলোককে আমরা চিনি না এমন কেউই নাই। পিএসপি গ্রুপের মালিক সুফি মিজান সাহেব, এই ভদ্রলোক যখন সর্বপ্রথম তার জীবনের প্রথম চাকরি শুরু করে, ওনার প্রত্যেকটা কথা কিন্তু ইউটিউবে আছে, আপনারা পাচ্ছেন। আমি আরেকটু আপনাদেরকে মনে করাই দিতে চাই। তো উনি যখন সর্বপ্রথম মানে ব্যাংকে চাকরির জন্য অ্যাপ্লাই করে, ব্যাংকে চাকরির জন্য অ্যাপ্লাই করছে, এবং অ্যাপ্লাই করার পর ওনাকে অ্যাকসেপ্ট করছে। এখন উনি যে মানে উনি যে বেসের মধ্যে অ্যাপ্লাই করছে, ওই বেসে ওনার একজন ফ্রেন্ডও একসাথে অ্যাপ্লাই করছিল ব্যাংক জবের জন্য। ওকে ফাইন, অ্যাপ্লাই করার পর যখন অ্যাপ্লিকেশন মানে গ্রহণ করা হয়েছে, এরপর ওনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য চট্টগ্রামে আসতে হবে, যেহেতু উনি চট্টগ্রামের বাইরের ব্যক্তি। তো যখন চট্টগ্রাম আসতে হবে তখন আপনার মানে রেলে করে আসতে হতো, ট্রেন। হ্যাঁ, এখন ট্রেনের যে ভাড়াটা দিতে হবে 10 টাকা ভাড়া, উনি ভাড়া দিতে পারতেছেন, ওনার কাছে ভাড়ার টাকা নাই। এবং উনি গিয়ে ওনার চাচাকে বলছিল যে চাচা আমার একটা ইন্টারভিউ আছে ব্যাংকে, এখন আমাকে যাইতে হবে, আমাকে টাকা দেন। চাচা বলছে আমি খাবার পাই না, খাইতে পারছি না, তোকে কোত্থেকে আমি টাকা দিব? তো চাচা ওনাকে ফিরাই দিছে। এখন দুর্ভাগ্যবশত যেদিন ইন্টারভিউ, এর 2 দিন আগে ওনার ফ্রেন্ড ওনাকে একটা ফোন দিছে যে দোস্ত কি অবস্থা, বলে যে ভালো। ওনার বেস্ট ফ্রেন্ড ছিল, বলছে দোস্ত আমি তো ব্যাংকে অ্যাপ্লাই করছি, এই অবস্থা, আমাকে ইন্টারভিউর জন্য চট্টগ্রাম যাইতে বলতেছে। তো বলছে কি বলছ? বলছে আমিও তো অ্যাপ্লাই করছি। সুফি মিজান সাহেব তার বন্ধুকে বলতেছে আমিও তো অ্যাপ্লাই করছি। তখন বলছে কি বলছ? বলছে হ্যাঁ সত্য। তো এখন তুই যাচ্ছস কিনা? তো সুফি মিজান সাহেব বলতেছে আমার কাছে তো টাকা নাই, আমি মনে হয় যাবো না, ইন্টারভিউ দিব না। তখন তার ওই বন্ধু বলছিল যে ঠিক আছে, তোর আসা যাওয়ার গাড়ি ভাড়া আমি দিব, চল একসাথে গিয়ে আমরা ইন্টারভিউ দিয়ে আসি। এবং তার বন্ধুর সাথে একসাথে তারা ইন্টারভিউ দিতে আসছে। ইন্টারভিউ দিতে আসার পর ইন্টারভিউ দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর মিজান সাহেবের কাছে আপনার কি চাকরিতে জয়েন করার জন্য জয়েন অ্যাপ্লিকেশন লেটার আসছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে। ওনার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে, উনি অ্যাপয়েন্ট করছে, উনি জয়েন করছে, উনি চট্টগ্রামে এসে ইসলামী ব্যাংকে চাকরি শুরু করছে। তার ওই ফ্রেন্ডটা ওনার চাকরি হয় নাই, যার কারণে তার সাথে একটা দূরত্ব তৈরি হয়। এর পরবর্তীতে ওনার বন্ধুর যে ইতিহাসটা উনি কিছুদিন আগেই মানে উনি এভেলেবল করছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, ওনার বন্ধুর ফোন হারিয়ে গেছে, এই জন্য আর কন্ট্যাক্ট হয় নাই। এরপর থেকে তাদের জীবনে আর কখনো দেখা হয় নাই। প্রায় 9 বছর পরে এসে 2022 সালের শুরুর দিকে ওই বন্ধুর সাথে তার দেখা হয়েছে। আপনি খেয়াল করেন, যে ভদ্রলোক 10 টাকা ভাড়ার জন্য ব্যাংকে ইন্টারভিউ দিতে আসতে পারে নাই, আজকে ওই ভদ্রলোকের যে শুধু গাড়ি মানে সর্বশেষ ওনার এডিশন ছিল ইলেকট্রনিক্স এর মধ্যে, উনি গাড়ি নিয়ে আসছে, প্রোটন গাড়ি, যে একটা গাড়ির মূল্য হচ্ছে 38 লক্ষ টাকা। এই গাড়ির উৎপাদক হচ্ছে পিএসপি গ্রুপ। মোটরসাইকেল উৎপাদনের ওনার কি আছে, ইন্ডাস্ট্রি আছে। এর বাইরে পিএসপি গ্রুপের নাইটা কি আপনি আমাকে বলেন? তার মানে যে ভদ্রলোক 10 টাকার জন্য গাড়ি ভাড়া দিয়ে উনি চিটাং আসতে পারে নাই, ওই ভদ্রলোক আজকে 1000 কোটি টাকার মালিক। হাউ ক্যান পসিবল? কজ অফ দ্যাট, এটা হচ্ছে আপনার সেলস এন্ড মার্কেটিং এর পাওয়ার। ওনার যদি ব্যাংকের চাকরি তো সীমাবদ্ধ থাকতো, উনি যদি চিন্তা করতো যে আমি তো ব্যাংকে চাকরি পাইছি, প্রতি মাসে তো একটা ভালো অ্যামাউন্টের ইনকাম হবে। আপনি খেয়াল করেন, আজ থেকে 12 বছর আগে যদি আপনি একজন ব্যাংকার হন, তো ওই সময়ের ওই ব্যাংকের বেলুনটা কোন জায়গায় ছিল? বাট উনি ওই ব্যাংকের চাকরি কিন্তু ছেড়ে দিছে। 1 বছর মতো চাকরি দিয়েছিল, 1 বছর পরে কিন্তু চাকরি ছেড়ে দিছে। চাকরি ছেড়ে দিয়ে উনি কি করছে? নিজের ব্যবসা তৈরি করার জন্য উনি সময় কাজে লাগাইছে। 1 বছর ব্যাংক থেকে টাকা কামাইছে, ওই 1 বছরের ওই টাকা দিয়ে ইনভেস্ট করে উনি প্রোডাকশনে চলে গেছে। যদি উনি সিদ্ধান্ত নিত যে আমি চাকরি করে আমি সারা জীবনটা আমি চালাই দিব, আজকের দিনে এসে উনি হয়তো কোনো না কোনো ব্যাংকের কর্মচারী থাকতো। বাট আজকের দিনে এসে কিন্তু পিএসপি গ্রুপের 1.5 লক্ষ প্লাস ব্যক্তি তার প্রতিষ্ঠানে চাকরি করে।
প্রায় 1,50,000 প্লাস ব্যক্তি শুধু তার প্রতিষ্ঠানে চাকরি করে তার একটা উদ্যোগের কারণে। এটাই হচ্ছে সেলস এন্ড মার্কেটিং এর পাওয়ার। এরপর আমরা আরেকজন ভদ্র দেশের বাইরে যাকে আমরা প্রত্যেকে চিনি, স্টিভ জবস। দেখেন অ্যাপলের মতো একটা ব্র্যান্ড যেটা আজকে পুরো পৃথিবীতে কিন্তু আপনার নাম্বার 1 ব্র্যান্ড হিসেবে আছে। বাট এই যখন সর্বপ্রথম অ্যাপল ব্র্যান্ডের যখন প্রোডাক্ট তৈরি হয়, মোবাইল ফোন, সেল ফোন, সর্বপ্রথম কিন্তু রাস্তার ধারে ধারে গিয়ে কিন্তু আপনার কি করছে, স্টিভ জবস মার্কেটিং করছে, আমরা সকলে জানি। আজকে দিনে এসে তার সময়ের পরিক্রমায় বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে এখন 30 প্রো চলতেছে। যখন বলবে আইফোন 40 প্রো আসছে, আসার পর যদি আপনি প্রোডাক্টটা কিনতে চান 3 মাস আগে আপনাকে বুকিং দিয়ে রাখতে হবে যে আমি প্রোডাক্টটা কিনতে চাই। বাংলাদেশ থেকে অর্ডার দিলে তো আরো দেরি হবে। আপনি খেয়াল করেন একটা প্রোডাক্ট লঞ্চিং করার 3 থেকে 4 মাস আগে অর্ডার দিতে হয়, এই প্রোডাক্টটা আমি সবার আগে নিতে চাই, সবার আগে নেওয়ার জন্য। বাট ওই প্রোডাক্টের মার্কেটিং শুরু হয়েছে কিন্তু আপনার রাস্তার ধারে গিয়ে স্টিভ জবসের মাধ্যমে। আপনি খেয়াল করেন তার নিজের প্রোডাক্ট সে নিজে কিন্তু আপনার মার্কেটিং করে সে তার প্রোডাক্টটাকে কিন্তু আজকে একটা অবস্থানে নিয়ে আসছে। এবং আজকে পুরো পৃথিবীতে আজকে উনি কিন্তু সম্মানের দিক দিয়ে বলেন, অর্থনৈতিক দিক দিয়ে বলেন, অবস্থানের দিক দিয়ে বলেন, চারিদিক দিয়ে কিন্তু আজকে দড়ির তালিকায় আছে। এবং সর্বশেষ যদি আমরা চিন্তা করি, মানে একদম নিয়ারেবল, আমরা একদম চুকের দেখা বিগত 4 বছর আগে থেকে আমরা যাকে চিনতেছি, এর আগে আমরা চিন্তামই না, জেফ বেজোস। যে মাত্র শুধু মার্কেটিং করে, মার্কেটিং একটা আপডেট ভার্সন ডিজিটাল মার্কেটিং, যেটা নিয়ে এখন আমরা কাজ করতেছি, এই ডিজিটাল মার্কেটিং এর বদলতে এই জেফ বেজোস, আপনি খেয়াল করেন সর্বপ্রথম যখন উনি ব্যবসা শুরু করেন 3টা প্রোডাক্ট দাঁড় করা প্রোডাক্ট, 3টা দাঁড় করা প্রোডাক্ট নিয়ে তার সর্বপ্রথম মার্কেটিং কাজ শুরু হয়। তার উৎপাদনের কোনো প্রোডাক্ট ছিল না, অন্যের কাছ থেকে দাম করে প্রোডাক্ট আনতো, এরপর ওয়েবসাইটে তুলতো, এরপর প্রোডাক্টটা মার্কেটিং করে সেল করতো। বাট আজকের দিনে আপনি খেয়াল করে দেখেন পৃথিবীর সুই থেকে সুতা এ টু জেড এমন কোন প্রোডাক্ট নাই যেটা আপনি অ্যামাজনে পাবেন না। এবং যে প্রতিষ্ঠানে বর্তমানে 5,75,000 কর্মী শুধু ডেলিভারি ব্যাপারে, পুরো পৃথিবীতে শুধু প্রোডাক্ট সাপ্লাই দেয় কয়জন? 5,75,000 ব্যক্তি। তাহলে একমাত্র এটা কেমনে পসিবল? এটা এই জন্য পসিবল, ওনারা কিন্তু সবাই ওনাদের গন্ডির বাইরে গিয়ে চিন্তা করছে, সেলস এর মার্কেটিং নিয়ে কাজ করছে। তার মানে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি ভাই, যে সেক্টরে আমরা সময় দিচ্ছি, হয়তো আমরা এখনো কোটিপতি হয় নাই, হয়তো আমরা এখান থেকে লাখ টাকা ইনকাম করি নাই, হয়তো আমরা মিলিয়নিয়ার হই নাই, বাট আমরা ওই প্রসেসে কিন্তু আগাচ্ছি। যে প্রসেস থেকে এই প্রত্যেকটা ব্যক্তি রোড লেভেল থেকে উঠে আসা। এখানে এমন কেউ নাই যে ওনার বাবার দাদার 14 গোষ্ঠীর ব্যবসা ছিল, ওই ব্যবসা দেখাশোনা করে আজকে কোটিপতি হয়েছে। সবাই কিন্তু জিরো থেকে হিরো হয়েছে, এই জন্য তাদের ছবিগুলো আমি এখানে আনছি। সুতরাং সেলস এন্ড মার্কেটিং এটার পাওয়ারটা আপনাকে নতুন ভাবে ক্যালকুলেশন করার দরকার নাই। এখানে আমি কি পাবো কি পাবো না, আপনি এক্সিকিউশনে নামেন। আমরা এখনো পর্যন্ত আপনি খেয়াল করে দেখেন, আমরা সবাই এখনো পর্যন্ত ব্যস্ত আছি কি নিয়ে জানেন? ক্যালকুলেশন করি 24/7, ক্যালকুলেশনের কোনো শেষ নাই। এই জন্য আমাদের হচ্ছে না। সুফি মিজান সাহেব যেদিন সর্বপ্রথম ব্যবসা শুরু করে, ওই দিন যদি ক্যালকুলেশন করতো তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি ওনার ক্যালকুলেশনে এটাই আসতো যে ওনার চাকরি ছাড়া উচিত না। কারণ চাকরিতে বর্তমানে রান ইনকাম এখনকার সময় 10 থেকে 12,000 টাকা। এখনকার সময় এতদিন থাকলে তার কিন্তু কম করে হলো 1.5 লাখ উপর ইনকামে যাইতো। বাট আজকের দিনে আপনি খেয়াল করেন প্রতিটা সেকেন্ডে কিন্তু তার 1.5 লাখ টাকা ইনকাম ঢুকে, প্রতিটা সেকেন্ডে। তার মানে ওই দিন যদি সে ক্যালকুলেশন করে নামতো যে আমার লাভ কি লস কি, ইনিশিয়াল সিদ্ধান্ত নিত, তাহলে উনি কিন্তু আজকে দিন পর্যন্ত চাকরিজীবী ছিল, উদ্যোক্তা হইতে পারতো না। এবং ওনার কারণে আজকে যে 1.5 লক্ষ প্লাস ব্যক্তি চাকরি পাইছে, এই সুযোগটা তৈরি হতো না। সুতরাং আমরা এখানে যারা আছি, আমরা যদি ক্যালকুলেশন মিলাই, হ্যাঁ এটা সত্য, আপনি যদি আজ থেকে একটা চাকরি শুরু করেন, আপনি 1 মাস পরে গিয়ে 15,000 টাকা স্যালারি পাবেন, আমি জানি এটা, আই নো দ্যাট। বাট আপনি কখনো এই 15,000 টাকা থেকে আপনি কখনো এই সিস্টেম থেকে আপনি 15 লাখ টাকায় পরিণত করতে পারবেন, এটা একমাত্র সম্ভব সেলস এন্ড মার্কেটিং, প্রোডাকশন, বিএ এন্টারপ্রেনিয়ার উদ্যোক্তা। সুতরাং আমরা যারা চিন্তা করি সেলস এন্ড মার্কেটিং আমরা কাজ করি, এটা নিয়ে আমরা প্রাউড ফিল করতে পারি না। বিশ্বাস করেন আপনাকে এটা হবে না। আগে আপনি আপনাকে কনফার্ম করেন আপনি কোন সিস্টেম নিয়ে আগাচ্ছেন, আপনি আপনার ভ্যালুটা বোঝার চেষ্টা করেন। আপনি সেই প্রসেসে আছেন যে প্রসেসে কিন্তু দেশে এবং দেশের বাইরে থেকে ফুটপাত থেকে উঠে আসা ব্যক্তি ধনী হয়েছে, জিরো লেভেল থেকে হিরো হয়েছে, একই প্রসেসে আপনি আছেন। বাট আপনি চিন্তা করতেছেন যে আপনি লাইফে কি করবেন। তো এরকম একটা পথে থাকার পরেও যদি আমাদের চিন্তার শেষ না থাকে, আমরা কখন কাজ করব, আমরা মোটিভেট হব কখন, ইন্সপায়ার হব কখন, কাজ করব কখন?
অর্জনগুলো আসবে কখন? সো আজকের দিন পর্যন্ত আমাদের চিন্তা ভাবনায় ছিল যে সেলস এন্ড মার্কেটিং কাজ করি, এটা নিয়ে আমাদের হতভম্বতায় আমাদের ছিল। তাদেরকে আমি বলবো আজকে থেকে আপনি একটা কোর একটা সিদ্ধান্ত নেন, কোর একটা ডিসিশন নেন আপনি, যে আমি ধনী হওয়ার প্রসেসে আছি। এই পথ দিয়ে শত শত হাজার হাজার মানুষ ধনী হয়েছে, আমাকে দিয়ে সম্ভব। যদি আমি আমাকে কনফার্ম করতে পারি, এই কাজটি আমি মোটিভেট, এই কাজটি আমি ইন্সপায়ার, এই কাজটি আমি অ্যাক্টিভ, তাহলে কিন্তু আমরা এটা পারবো। বাট এখানে একটা বাধা আছে। বাধাটা কি? ওই যে বললাম, আপনি চাইলে ইফ ইউ ওয়ান্ট টু দ্যাট, আপনি চাইলে একটা কাজ করতে পারেন। যেমন এখানে আমি একটা টিয়া পাখি নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, সকলের পছন্দের একটা পাখি। আচ্ছা, পাখি জগতের যতগুলো পাখি আছে সকল পাখির মহত্ব, সকল পাখির সবচেয়ে বড় কোয়ালিটি কি? পাখির সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে তার ডানা আছে, সে উঠতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্তে সে চাইলে উড়াল দিতে পারে, এটা হচ্ছে তার কোয়ালিটি। মানুষের কোয়ালিটি কি? মানুষের কোয়ালিটি হচ্ছে মানুষ পরিবর্তনশীল, চেঞ্জেবল। মানুষ চাইলে তার অবস্থান পরিবর্তন করতে পারে। আদিকাল থেকে মানুষ সর্বপ্রথম গুহায় থাকতো, গর্তে থাকতো, বনে থাকতো, সেখান থেকে মানুষ আস্তে আস্তে খটকুড়া তৈরি করে মানুষ মানে বাসা বাঁধা শুরু করে। এরপর থেকে কি করে? টিন দিয়ে বাসা বাঁধা শুরু করে, ব্যাট দিয়ে বাসা বাঁধা শুরু করে, এরপরে সে বিল্ডিং তৈরি করা শুরু করে। আজকের দিনে এসে বিল্ডিং একতলা দুতলা না ভাই, 187 তলা পর্যন্ত বিল্ডিং তৈরি করছে মানুষ। আপনি খেয়াল করেন, মানুষ পরিবর্তনশীল, সে তার অবস্থান পরিবর্তন করতে পারে, এটা হচ্ছে তার মহত্ব, সবচেয়ে বড় কোয়ালিটি। ঠিক সেম ভাবে পাখির একটা মহত্ব আছে, পাখির একটা কোয়ালিটি আছে। সেটা কি? সেটা হচ্ছে পাখি উঠতে পারে, ঠিক আছে। বাট আপনি দেখেন, এই যে আপনার পিঞ্জারার ভিতরে একটা পাখি দেখতে পাচ্ছেন, পিঞ্জারার ভিতরে যে পাখিটা দেখতে পাচ্ছেন, এই পাখির কিন্তু কোনো টেনশন নেই। আপনি খেয়াল করেন, ও কিন্তু রাইট টাইমে সকালে উঠে ডাকাডাকি শুরু করলেই কিন্তু তার সামনে খাবার চলে আসে, ডাকাডাকি করলেই কিন্তু তার সামনে পানি চলে আসে। খাবার পানি নিয়ে তার কোনো টেনশন নাই। পুরো দিন কিন্তু তাকে নিয়ে বিনোদনের উপর দিয়ে সময় যায়। আপনি খেয়াল করেন, তার যে মালিক 24/7 তাকে কিন্তু নাড়াইতে থাকে, তাকে মজা দেয়, বিনোদন দেয়। তার মানে এই থেকে সুখী কোনো জীবন আছে? নাই। রাইট টাইমে খাবার পাচ্ছে, রাইট টাইমে পানি পাচ্ছে, রাইট টাইমে গোসল করে দিচ্ছে, হ্যাঁ, রাইট টাইমে বিনোদন দিচ্ছে, সব আছে। বাট একটা কাজ করতে পারবে না, সেটা হচ্ছে কি? উঠতে পারবে না। সব কাজ সে সুখে আছে, শুধু একটা কাজ, সেটা হচ্ছে কি? সে উঠতে পারবে না। এখন আপনি বলেন, এই পাখির কোনো মূল্য আছে? যে পাখির সর্বশ্রেষ্ঠ কোয়ালিটি হচ্ছে সে উঠতে পারে, এটাই। সেটাকে যদি দমাই দেয়, এত সুখ দিয়ে কি হবে? এই পাখির জীবনটা কি হবে? পিঞ্জরার ভিতর থেকে, পিঞ্জরার বাইরে গাছ দেখে, বাট গাছে সে উঠতে পারে না, কি হবে এই জীবন দিয়ে? সুতরাং আমি আপনাকে বলতে চাই, আমরা কেন অনেকে আছি, আমরা যারা আসলে চিন্তা করি যে আমরা আসলে একটা চাকরি, হঠাৎ করে একটা চাকরি হবে, এই চাকরিতে আমার লাইফটাকে আমি চেঞ্জ করে ফেলবো। ভাই বিশ্বাস করেন, এই পাখি যেরকম পিঞ্জরার ভিতর বন্দি আছে, সব টাইমে টাইমে খাবার পাচ্ছে, টাইমে টাইমে ঘুমাচ্ছে, গোসল করতেছে, সব পাচ্ছে, কিন্তু উঠতে পারে না। ঠিক সেম ভাবে অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসেবে যারা চাকরিজীবী, সম্মান রেখে বলতেছি আমি, তাদের প্রতি সম্মান রেখে বলতেছি, যারা চাকরিজীবী তাদের জীবনটা ওনার মতো। সকাল 8টায় ঘুম থেকে উঠবে, রাত 8টায় বাসায় ঢুকবে, বাসায় রান্না হবে, খাবার খাবে, ঘুমাবে, সকালে গোসল করে আবার অফিসে যাবে, আবার অফিস থেকে আসবে, আবার খাবে, এটাই দুনিয়া। তার যে একটা পরিবর্তন করার ক্ষমতা, তার লাইফ স্টাইল যে পরিবর্তন করার, তার পরিবারকে পরিবর্তন করার ক্ষমতা, তার সমাজকে পরিবর্তন করার ক্ষমতা, তার দেশকে পরিবর্তন করার ক্ষমতা, পুরো দুনিয়া পরিবর্তন করার ক্ষমতা, এটা কিন্তু তার কখনো আসবে না, কারণ সে পিঞ্জরার ভিতরে বন্দী। তাহলে সব পারবে, উঠতে পারবে না, এটা যেরকম আমরা সব পারবো, কিন্তু আমাদের পরিবর্তন দেখবো না, এরকম জীবনের মূল্যটা আসলে কত। সুতরাং যদি আপনি চিন্তা করেন যে আমি মানে আমার পাকা আছে, আমি উঠতে চাই, আমি পরিবর্তন হইতে চাই, এখন উড়াটা কিন্তু আপনি চাইলে উঠতে পারেন, আপনি চাইলে ফ্রিডম হইতে পারেন, স্বাধীন হইতে পারেন। আমার যেটা পছন্দ ওটা আমি করতে পারি, বাট এটাতে একটু কষ্ট আছে। কিরকম কষ্ট? আপনি দেখেন, যে পাখিটা কাঁচার মধ্যে বন্দি নাই, তাকে কিন্তু তার খাবারটা নিজেকে সংগ্রহ করতে হবে। কষ্ট কিনা? সে খাবার সংগ্রহ করতে গিয়ে তাকে অন্যান্য পাখির কিন্তু থাবা খেতে হয়। খেয়াল করে দেখেন, রক্তাক্ত হতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, রোদে শুকাইতে হয়, তাকে টিকতে কেউ খাবার এনে দেয় না, খাবার জোগাড় করতে হয়, পানি জোগাড় করতে হয়।
সকল কিছু উপেক্ষা করে যদি এই কষ্টগুলো সহ্য করতে পারে তাহলে সে উঠতে পারে। তার মানে আপনি চাইলে উঠতে পারবেন না, পাকা আছে মানে উঠতে পারে না। নিজেকে টিকে রাখতে হবে জায়গায় নিজের কোয়ালিটি দিয়ে। একইভাবে করে আপনি পরিবর্তন হইতে চাইলে পরিবর্তন হতে পারবেন না। আপনার মধ্যে কষ্ট সহ্য করার এবিলিটি লাগবে, চিন্তা করার এবিলিটি লাগবে, পরিকল্পনা করার এবিলিটি লাগবে, ক্রিয়েটিভিটি লাগবে, পরিশ্রম লাগবে, তাহলে আপনি একমাত্র পরিবর্তন হতে পারবেন। এখন পরিবর্তন হওয়ার আমাদের বাধাটা কি? আমরা সকলে এখানে যারা আছি আমরা সকলে কিন্তু এই পাখির মতো খোলা মাঠে উঠতে চাই, খোলা পাখনা নিয়ে উঠতে চাই। প্রশ্ন হচ্ছে হাউ ক্যান পসিবল? এটার জন্য কি দরকার? আচ্ছা, আমরা এই পাখির মতো আসলে মানে যারা ডানা মেলে উঠতে চাই, অর্থাৎ আমরা পরিবর্তন চাই, নিজের মতো কাজ করতে চাই, নিজের পছন্দের কাজ করতে চাই, কে কে আছে? আমরা আরেকটা হ্যান্ড রাইজ করবো, দেখি আমার সাথে 22 জন সবাই আছে কিনা। কে কে প্রস্তুত? আমরা আমাদের মতো করে কাজ করতে চাই, আমরা আমাদের পছন্দের কাজ করতে চাই, আমরা আমাদের পছন্দের কাপড় পরতে চাই, আমরা আমাদের পছন্দের খাবার খেতে চাই। ওকে, কে কে রাজি আছি? একটা হ্যান্ড রাইজ করবো। ওকে তাই আমি 19 জনের পাইছি, এর আগে 22 জনের পাইছিলাম, এখন 20 জন হয়েছে, দেখি 22 জন বরাবর আছে কিনা। ঠিক আছে, 21 জন। ওকে ফাইন, 22 জন হয়ে গেছে, আর দরকার না, আরো উঠবে আমি জানি, এখন আরো উঠবে, বাট 22 জন হচ্ছে আমাদের ফিক্স ব্যক্তি ছিল, যারা থাকলে আমরা আমাদের কিন্তু সেশনটা কন্টিনিউ করার কথা। ঠিক আছে, ওকে ফাইন, সো লেটস মুভ অন। আমরা আমাদের সেশন আগে যেটা বলছিলাম, এখন আমরা সকলে চাই, তার মানে কি আমরা এখানে যারা আছি প্রত্যেকে চাই যে নিজের মতো করে আমরা লাইফস্টাইলটা আমরা ডেভেলপ করতে চাই, এবং আমরা রাইট থিওরিতেও আছি। তাহলে বাধাটা কি? আসলে 5টা বাধা আছে। চলেন এটা সম্পর্কে একটু করে দেখি। কয়টা বাধা? 5টা বাধা আছে। এই 5টা বাধা যদি আমরা অতিক্রম করতে পারি, উই ক্যান ডু এভরিথিং। আমরা সব করতে পারবো যদি আমরা এই 5টা বাধা অতিক্রম করতে পারি। এখন আসেন এগুলো কি আসলে দেখেন। ইউ হ্যাভ টু বুস্ট আপ ইউর পসিবিলিটি এন্ড ভোট বাই ইউর ডার্ক। অন্ধকারকে আমাদের দূরে সরাইতে হবে, পসিবিলিটিটাকে বুস্ট আপ করতে হবে, বাড়াইতে হবে। এখন আমরা তো জানি না আসলে আমাদের ডার্কনেসটা কি, আসলে আমরা তো জানি না আমাদের পসিবিলিটি কি, এটা নিয়ে তো আমরা কখনো চিন্তা করি না, ভাবি না। তো চলেন আমরা আজকে পাই কিনা দেখি। দেখেন আমি জানি যেহেতু মানুষ হয়ে আমরা সকলে জন্মগ্রহণ করছি, মানুষের কিন্তু কোনো না কোনো পসিবিলিটিস আছেই, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। অ্যাজ এ হিউম্যান বিং, সৃষ্টির সেরা জীব, সকলের মধ্যে কিন্তু পসিবিলিটি আছে। এখন এই পসিবিলিটি কিরকম? যদি আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, সূর্যের আলো যখন আপনার ডাইরেক্ট যখন আমাদের পৃথিবীর বুকে পড়ে, পুরো দুনিয়া কিন্তু আলোকিত হয়। বাট যখন ডার্কনেস চলে আসে, বাট যখন ক্লাউড চলে আসে, যখন মেঘ চলে আসে, এই মেঘটা যখন সামনে চলে আসে, তখন সূর্যের পরিপূর্ণ আলোটা কিন্তু আমরা পাই না। তার মানে সূর্যের কিন্তু নিজস্ব আলো আছে, বাট এই আলোটাকে বাধা দিচ্ছে কে? মেঘ। মেঘ হচ্ছে এখানে একটা বাধা, খেয়াল করছেন? এই মেঘটা হচ্ছে আমাদের একটা বাধা। তাহলে যদি আমি এই মেঘটাকে সরাইতে পারি, তাহলে সূর্যের পরিপূর্ণ আলো কিন্তু আমি উপভোগ করতে পারবো, লাইক দ্যাট, এরকম। অর্থাৎ আপনি এজ এ মানুষ হিসেবে আপনার কাছে অবশ্যই পসিবিলিটিস আছে, বাট আপনার কাছে এখানে যেরকম করে মেঘ যেরকম করে আপনার আলোটাকে অপসারণ হতে দিচ্ছে না, ঠিক সেম ভাবে আপনার ভিতরে কিছু ডার্কনেস আছে যেগুলো কিন্তু আপনাকে কি করে ফেলতেছে, আপনার আলোটাকে বের করতে দিচ্ছে না, আপনার সম্ভাবনাটাকে বাড়াতে দিচ্ছে না, আপনার সম্ভাবনাটাকে অ্যাবজর্ব করতে দিচ্ছে না। এই ডার্কনেস গুলো আসলে কি? চলেন আমি অনেক বেশি চিন্তা ভাবনা করে আমি 5টা পাইছি, আপনি আরো বেশিও পাইতে পারেন। দেখেন, 5 dark cloud can মানে destroy you। আপনাকে এই 5টা মানে মেঘের মতো করে এই 5টা ডার্কিং কিন্তু আপনাকে চাইলে ডেস্ট্রয় করতে পারে, বিনষ্ট করতে পারে, দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে পারে। নাম্বার 1, লিমিটিং বিলিফ। যদি কারো কাছে এমন তাকে বিশ্বাসের লিমিট করে ফেলে যে আমি এইটুকুর বেশি চিন্তা করতে পারি না, আমাকে দিয়ে 15,000 টাকা বেশি ইনকাম করা সম্ভব না, লিমিটিং বিলিফ। আমি গ্রাজুয়েশন মাস্টার্স করার পর ডক্টরেট করতে পারবো না, লিমিটিং বিলিফ। আমি এর থেকে বেশি শর্ত পূরণ করতে পারবো না, লিমিটিং বিলিফ। যদি আমরা আমাদের লাইফে বিলিফটাকে লিমিটিং করে ফেলি, একটা এরিয়ার মধ্যে যদি আমরা কি করে ফেলি, আবদ্ধ করে ফেলি, আমরা কখনো আমরা আমাদের সামনের দিকে আগাতে পারবো না। এটা হচ্ছে আমাদের প্রথম বাধা। বিলিফটাকে ওপেন করতে হবে।
ম্যান ক্যান ডু এভরিথিং, এটা মুখে বললে হবে না, এটা আপনার বুকের মধ্যে হার্টের মধ্যে গেঁথে ফেলতে হবে, ফিলের মধ্যে নিয়ে আসতে হবে এটা। ম্যান ক্যান ডু এভরিথিং, ইয়েস আই ক্যান ডু এভরিথিং, কজ অফ দ্যাট বি এ হিউম্যান বিং, আমি একজন মানুষ। সুতরাং আমাকে দিয়ে পৃথিবীতে যতগুলো মানুষ যা করছে সবকিছু আমাকে দিয়ে সম্ভব, যেটা আমিও মানুষ। এই বিলিফটাকে ওপেন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, নেগেটিভ ইমোশনস, খুবই মারাত্মক বিষয় কিন্তু নেগেটিভ ইমোশনস। দেখেন, আপনি যখন আপনার জায়গা থেকে মানে কোন একটা মানে নেগেটিভ পরিবেশে থাকেন, তখন এক্সাম্পল, আপনি কোথাও মনে করেন কেউ একজন মারা গেছে, আল্লাহ না করুক কেউ একজন মারা গেছে, এখন ওই বাড়িতে যখন আপনি যান, আপনি যাওয়ার পরে আপনি দেখবেন সবাই কান্না করতেছে, এবং অপারক অবস্থায় আপনার চোখ দিয়ে কিন্তু কান্না চলে আসে। ইমোশনস, এটা ইমোশনস, মানে মানুষের সাথে মানুষের একটা ইফেকশন থাকে, ইমোশনস থাকে। এই ইমোশনের তাগিদে কিন্তু আপনি কি করতেছেন, আপনি কান্না করতেছেন। আবার মনে করেন কেউ একজন গল্প বলে হাসাচ্ছে, আপনি কিন্তু তাদের সাথে হাসতেছেন। তার মানে পরিবেশ কিন্তু আমাদেরকে মেনটেন করে, এটা চিরন্তন সত্য কথা। পরিবেশ কিন্তু আমি আপনাকে মেনটেন করে। এখন ওই পরিবেশে থেকে নেগেটিভটাকে প্রশ্রয় দিয়ে পজিটিভটাকে ধরে রাখা, এটা সো মাচ টাফ। বিশেষ করে বর্তমান সময়ে আপনি সকালে একদম ফিটফাট হয়ে একদম রেডি হয়ে বের হইছেন, আপনি আপনার অফিসে যাবেন খুবই পজিটিভ, যে আজকে আমি মানে 10টা গ্রেড করে ফেলবো, আপনি খুব পজিটিভ। এখন আপনি গিয়ে গাড়িতে উঠছেন, লোকাল বাস উঠছেন, লোকাল বাস উঠার পর 2 টাকার জন্য মারামারি কাটাকাটি। এই যে আপনি পরিবেশটা দেখার পর আপনার কাছে আর পজিটিভ কাজ করতেছে না, দূর কোন দেশে আছি, কোন জায়গায় আছি, 2 টাকার জন্য মারামারি। আপনার কিন্তু পজিটিভটাকে কিন্তু আপনার কি করে ফেলতেছে, কিল করে ফেলতেছে। এই জন্য প্রকৃতি কিন্তু আমাদেরকে সবসময় মেনটেন করার চেষ্টা করে, বাট আপনি যদি আপনার প্রকৃতি থেকে আপনাকে যদি একটু আলাদা করতে চান, ডিফাইন করতে চান, পজিটিভটাকে আলাদা করতে চান, তাহলে কিন্তু আপনাকে নেগেটিভ ইমোশন গুলো বাদ দিতে হবে। মানে ঠাস করে আপনার কাছে আসছে একটা প্রকৃতির, আপনার কাছে দেখতেছেন আপনার সামনে কান্না করতেছে, কেন কান্না করতেছে, আপনার কান্না করা উচিত কিনা, উনি কেন এটা করতেছে, আপনার এটা করা উচিত কিনা, যতক্ষণ লজিক বের করেন নাই ততক্ষণ আপনি কি করতে পারবেন না, নেগেটিভ ইমোশন কাজে লাগাতে পারবেন না। দ্যাট মিন আপনাকে মাস্ট বি পজিটিভ ইমোশনে থাকতে হবে। যদি আপনার কাছে নেগেটিভ ইমোশন চলে আসে, তাহলে আরেকটা ইফেকশন চলে আসে, সেটা হচ্ছে কি কনফিউশন। যখন আপনার কাছে বারবার নেগেটিভ ইমোশনসটা কাজ করে, তখন আপনি দেখবেন আপনার মধ্যে কনফিউশন তৈরি হয়, ধর এটা করবো নাকি করবো না, এটা হবে নাকি হবে না, ওরা আসবে নাকি আসবে না, আমি যাব নাকি যাব না, অনেকগুলো কনফিউশন। কিন্তু আমি পাবো নাকি পাবো না, কনফিউশনের কিন্তু শেষ নাই। কাউকে আপনি কারোর সাথে একটা সম্পর্ক আছে, রিলেশন আছে, এখন ওই রিলেশন ওদিক থেকে উনি আপনাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে মানে জানো জানো আমাকে না আজকে মানে অন্য একজন দেখতে আসছে, আমার না বিয়ে হয়ে যাবে। এই যে আপনার মধ্যে কনফিউশন ফেলে দিচ্ছে, খেয়াল করেন, আপনি কিন্তু খুব সিরিয়াস, এরপর থেকে আপনার মধ্যে টেনশন ঢুকে গেছে, ভাই রে আমি তো এতদিন পর্যন্ত সম্পর্ক করছি, এখন আরেকজন নিয়ে যাবে, আমি কি আসলে পাবো, কনফিউশনে পড়ে গেছেন আপনি, খেয়াল করে দেখেন। সুতরাং নেগেটিভ ইমোশনটা কিন্তু আপনি প্রশ্রয় দেন, আপনার কাছে কনফিউশন তৈরি হবে। আর যদি আপনার কাছে কনফিউশন তৈরি হয়, তখন আপনি ডিপ্রেশনে যাবেন। দেখেন, মানুষ কখন সুসাইড করে, যখন তার জীবন নিয়ে সে কি করবে সে একটা কনফিউশনে পড়ে যায়, এবং এই কনফিউশন থেকে তাকে ডিপ্রেশনে ফেলে দেয়, যে ডিপ্রেশন থেকে মানুষ আর রিভাইভ করতে পারে না। যদি কোনো কারণে আপনি ডিপ্রেশনে পড়ে যান, এই ডিপ্রেশন থেকে মানে রিমুভ করা সো মাচ টাফ। সুতরাং ডিপ্রেশন পর্যন্ত যাওয়া যাবে না, ডিপ্রেশন পর্যন্ত যাওয়া যাবে না, কনফিউশন পর্যন্ত আসছেন, আপনাকে কনফিউশন দূর করে ফেলতে হবে, আপনাকে নিজের সাথে বসতে হবে যে আমি আমার বিশ্বাসটাকে আমি লিমিটিং করি নাই, আমার তো ওপেন বিলিভ, আমি নেগেটিভ ইমোশনকে আমি প্রশ্রয় দিচ্ছি না, তাহলে এই নেগেটিভ কেন আমাকে ইফেক্ট করবে, কেন আমাকে কনফিউশন তৈরি করবে। যখন আপনি আপনার কনফিউশন পর্যন্ত আপনি আপনার কাজটাকে সীমাবদ্ধ রাখবেন, এরপর যখন নিজের সাথে বসে যাবেন, আপনি নিশ্চিত থাকেন আপনাকে ডিপ্রেশনে পড়তে হবে না, যে আমার লাইফে কি হবে, আমি আসলে কি করব, আমার লাইফটা শেষ, আমার জীবনটা শেষ, আমার ব্যবসাটা শেষ, আমার টিম তো শেষ। এটা কখন আপনার মধ্যে আসবে না, যদি আপনি কনফিউশনের মধ্যে নিজেকে সুপার্দ রেখে আপনি আপনার সাথে বসতে পারেন। ডিপ্রেশন, কনফিউশনের পরের স্তর হচ্ছে ডিপ্রেশন, এবং ডিপ্রেশন যখন আপনার কাছে চলে আসবে, এরপর আপনাকে আপলাইন ফোন দিছে, ফোন দেওয়ার পর আপনি তাকে কি করবেন, স্যার আপনি কেমন আছেন, বলে যে ভালো আছেন, স্যার আপনার আজকে না 5টা ক্লিক করার কথা, 5 জনকে ফোন দেওয়ার কথা, 10 জনকে ফোন দেওয়ার কথা, কি অবস্থা,
বলো স্যার আর বললেন না, আমি একটা বড় ধরনের সমস্যা আছি। এই যে আপনি এক্সকিউজে চলে গেছেন, এখন কিসে চলে গেছেন? এক্সকিউজ শুরু হয়ে গেছে। তাহলে লিমিট ইন বিলিভ থেকে যদি আমার বিলিভটাকে আমি নেগেটিভ মানে লিমিট করে ফেলি, তখন আমার কাছে নেগেটিভ ইমোশনের ইম্প্যাক্ট পড়ে। আমি বড় করে চিন্তা করতে পারি না, বড় করে কেউ বললেও আমার কাছে খারাপ লাগে। এটা হচ্ছে নেগেটিভ ইমোশন। নেগেটিভ ইমোশনকে যখন আমরা প্রশ্রয় দিই, কনফিউশন তৈরি হয়। কনফিউশন হবে নাকি হবে না, করবো নাকি করবো না, যাবো নাকি যাবো না, দুটানা কিন্তু আমাদের কি হয়ে যায়, সিদ্ধান্ত হয়ে যায়। আর যখন আমাদের সর্বশেষ কনফিউশনের স্তরে চলে যায়, তখন পড়ে যায় ডিপ্রেশনে, যে এটা মনে হয় আমাকে আর হবে না, আমি মনে আর পারবো না, আমার জীবন মনে শেষ। এরপর যখন আপনি ডিপ্রেশনে থাকেন, তখন আপনাকে যতই পজিটিভ বলা হোক না কেন, আপনি কিন্তু এক্সকিউজ দাঁড় করে ফেলেন। আপনার কাছে কিন্তু আপনার কি চলে আসে, অজুহাত চলে আসে। আপনাকে সিনিয়র যখন ফোন দেয়, তখন আপনি কিন্তু সিনিয়রের ফোন রিসিভ করেন না। এই এক্সকিউজ তো তখন আছে যখন আপনি ডিপ্রেশনে ওই কাজটা নিয়ে। সুতরাং এই পাঁচটা ডার্ক ক্লাউড যদি আমরা আমাদের মানে লাইফ থেকে আমরা ক্লিয়ার করতে না পারি, তাহলে আমরা কখনোই কিন্তু ওই যে মুক্ত আকাশে উড়ে বেড়ানোর কোনো সুযোগ নেই। ওই পাখিটা যেরকম মুক্তভাবে উঠতে চাইলে তার নিজের খাবার নিজেকে তৈরি করতে হয়, অন্যের থাবাকেই হয়। হ্যাঁ, রোদ বৃষ্টি সহ্য করতে হয়। ঠিক সেম ভাবে আপনি যদি আপনার পরিবর্তন চান, জীবনের পরিবর্তন চান, জীবনে ভালো একটা ফ্লেভার চান, আপনাকে আপনার বিলিফটাকে লিমিটেড আনলিমিটেড করতে হবে। পজিটিভ ইমোশন জাগ্রত করতে হবে। কনফিউশনে থাকা যাবে না, নিজের সাথে কাটছিট বসে দিতে হবে যে যেটা করতেছি এখান থেকে আমি আমার ফিউচারটা আমি দেখতে চাই, এখান থেকে আমি আমার ডেভেলপমেন্ট চাই। ডিপ্রেশনে যাওয়া যাবে না, সর্বশেষ এক্সকিউজ দেওয়া যাবে না। যদি আমরা এই পাঁচটা ক্লাউড মেঘ যদি আমরা সরাইতে পারি, সূর্য যেরকম করে ডাইরেক্ট পৃথিবীতে আলো দিয়ে আলোকিত করে, আপনি কি আপনার যতগুলো পসিবিলিটি আছে প্রত্যেকটা পজিটিভ আপনার উজ্জীবিত হবে এবং এগুলো থেকে আপনি আপনার লাইফের বাস্তবায়নগুলো শুরু করতে পারবেন। সুতরাং খুব বেশি ইম্পর্টেন্ট এই পাঁচটা ক্লাউড, ডার্কিং ক্লাউড। এবং এগুলো কিন্তু আমরা যদি প্রশ্রয় দিই, আমাদের লাইফটাকে কিন্তু ডিস্ট্রয় করে দিই। সো বি কেয়ারফুল। যাদের মধ্যে এই বিষয়গুলো এখনো পর্যন্ত যার যে স্তরে থাকুক না কেন, এটাকে আগে আপনি ডিলিট করেন, বিশ্বাসটাকে আনলিমিটেড করেন, পজিটিভ ইমোশন গুলোকে বৃদ্ধি করেন, কনফিউশন থাকলে নিজের সাথে আবার বসে সিদ্ধান্ত কাটছিট করেন, ডিপ্রেশন থাকলে আপনার সিনিয়রের সাথে কথা বলেন, আমার এই সমস্যা, এটা থেকে আমি সমাধান চাই, এন্ড দেন এক্সকিউজ থেকে বিরত থাকেন। ইনশাআল্লাহ আমাদের পরিবর্তন বাধ্যতামূলক হবেই হবে, নো ডাউট। সুতরাং ফাইন্ড আউট ইউর হাইডেন পাওয়ার। আপনার মধ্যে যে হাইডেন পাওয়ার গুলো আসবে, যখন আপনি আপনার কাছে যতটা নেগেটিভিটি আছে এগুলো যখন আস্তে আস্তে দূরে সরানো শুরু করবেন, আপনি দেখবেন আপনার ভিতর থেকে ইনার পাওয়ার তৈরি হবে, কিছু পজিটিভিটি তৈরি হবে। ও মাই গড, আমি তো বড় প্রপোজ করতে পারি, আমি তো বড় ক্লোজিং করতে পারি, আমি তো বড় সেমিনার দেখাতে পারি, আমি তো কমিউনিকেশন এক্সপার্ট, আমার এই যোগ্যতা থাকার পর আমি কেন ডিপ্রেশনে, আমার কাজ করে আগাচ্ছে না। আপনার কাছে ইনার পাওয়ারটা তখন আসবে, হিডেন পাওয়ারটা তখন আসবে যখন আপনি আগে নেগেটিভ গুলোকে দূরে সরাই দিবেন। যখন আপনার কাছে ডেস্ট্রয় করার যে ক্লাউড গুলো আছে এগুলো যখন দূরে সরাই দিবেন, তখন আপনার কাছে কিন্তু আপনার পসিবিলিটি যে আপনার ইনার পাওয়ার, হিডেন পাওয়ার, এই পাওয়ার গুলো কিন্তু আপনার জাগ্রত হবে। দেন ফাইট ইউরসেলফ। খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সব সময় অন্যকে নিয়ে ব্যস্ত থাকি, অন্যকে নিয়ে ব্যস্ত থাকার কিছু নাই ভাই। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনি আপনাকে রিমার্ক করেন, আপনার কাছে কতগুলো ভালো গুণ আছে, আপনার কাছে কতগুলো খারাপ গুণ আছে, খারাপ গুণের থেকে ভালো গুণ বেশি কিনা, যদি ভালো গুণ বেশি হয় এটাকে আরো বাড়ানো যায় কিভাবে, আপনি আপনাকে নিয়ে সমালোচনা দেখেন। এখন আমরা চিন্তা করি ওনার তো হচ্ছে না, আমার কেন হবে, মানে ওনার তো হচ্ছে না, আমার মনে হবে না। ঠিক আছে, আমরা আরেকজন দিয়ে আমরা ফাইট করতেছি কেন রে ভাই? ধরেন এখানের মধ্যে আমি ধরলাম এক একজনের লাইফ স্টাইল এক এক রকম, এক একজনের মানে চাহিদা হচ্ছে এক এক রকম। আমার মুরগি খাইতে পছন্দ করি, আরেকজন মনে করেন গরুর মাংস খাইতে পছন্দ করে, আরেকজন মাছ খেতে পছন্দ করে। এখন গরুর মাংস, মুরগি, মাছ তিনটা কিন্তু একই দামের না, আপনি খেয়াল করে দেখেন, এক একটার দাম এক এক রকম। তাহলে রুচি অনুযায়ী কিন্তু আপনার খরচ হয় এরকম। এখন কেউ একজনের যদি 7,000 টাকা ইনকামে তার লাইফ চলে, আপনার তো 7,000 টাকায় চলবে না, তাহলে আপনি তাকে দিয়ে কেন আপনাকে কম্পেয়ার করেন? সে 500 টাকা ইনকাম করলে আপনি কি 500 টাকা করলে হয়ে যাবে? হবে না। বাট তারপর আপনি তার সাথে কম্পেয়ার করতেছেন, আপনি আপনাকে আপনার সাথে কম্পেয়ার করেন। আপনার কি দরকার ওটার জন্য আপনি কি করতেছেন? তার যেটা দরকার সেটার জন্য সে করতেছে। কারো যদি 500 টাকা ইনকামের দরকার হয়, আপনি তাকে মোটিভেশন দিয়ে আপনি 5,000 করতে পারেন, বাট 50,000 কখনো করাতে পারবেন না যদি সে নিজের সাথে বসতে না পারে, নিজেকে কম্পেয়ার করতে না পারে। ঠিক একইভাবে করে আপনি আপনার জায়গা থেকে যখন নিজের সাথে নিজে যদি কথা বলতে পারেন যে আমি আরেকজনের সাথে কেন কম্পেয়ার করবো, আমাকে আমি আমার সাথে আমাকে কম্পেয়ার করবো, আমার এটা দরকার, এটার জন্য আমাকে এই কাজ করতে হবে, নিজের কাজ নিয়ে নিজেকে ব্যস্ত থাকতে হবে। ফাইট ইউরসেলফ।
অন্য কারোর সাথে যুদ্ধ ঘোষণা করার দরকার নাই। কারণ ইসলামেও আছে যে পৃথিবীর শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে কি, নিজের মনের সাথে জিহাদ করা, নিজের সাথে জিহাদ করা পৃথিবীর শ্রেষ্ঠ জিহাদ। সুতরাং আমরা আজ থেকে আমরা আমাদের সাথে ফাইট করি, আশেপাশে কারোর সাথে না। কাউকে প্রতিদ্বন্দ্বী বানানোর দরকার নাই, ইলেকশনে যাওয়ার দরকার নাই। আমরা সিলেক্টেড পারসন, আমরা প্রত্যেকে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রমাণিত প্রবেন। আমরা এখানে এফিলিয়েট করে কিন্তু একটা জায়গায় আসছি। আমরা চাইলে কিন্তু আমরা এফিলিয়েট করতে পারি, সেলস করতে পারি, কারোর সাথে ফাইট করার দরকার নাই। আমি আমার সাথে ফাইট করি, 24টা ঘন্টা আমি ব্যক্তিগত রেফার নিয়ে পড়ে থাকি, তাও তো আমার ইনকামটা ক্লিয়ার হয়। আপনি কি করেন তো, আপনি যেটুকু সময় আরেকজনকে নিয়ে আপনি পড়ে থাকে, অনেকে বলে না আমার টিম কাজ করতেছে না বা এটা হচ্ছে না, টিম আমার মতো হচ্ছে না। বাইরে ভাই টিম কেন লাগবে? আমার কথা হচ্ছে আমি যদি আমার ব্যক্তিগত রেফার নিয়ে আমি প্রতিদিন পড়ে থাকি, 30 দিনে কি আমার 10টা সেল যায় না? যাই তো। আর 30 দিনে 10টা সেল যদি আমার ব্যক্তিগত যায়, টিম থেকে 30টা সেল গেলে যে টাকা ইনকাম, আমার কিন্তু ব্যক্তিগত 10টা সেল গেলে ওই টাকা ইনকাম। তাহলে আমরা শুধু টিমকে কেন ফোকাস করতেছি? আমরা আমাদের পাওয়ারটাকে হারিয়ে ফেলতেছি, কিন্তু ইনার পাওয়ারটাকে নষ্ট করে ফেলতেছি। এই জন্য ফাইট ইয়োরসেলফ। কারণ মানুষ কিন্তু বলার মানে আপনি যদি কাউকে কিছু বলেন, এটা থেকে সে না যতটুকু পরিবর্তন হবে, আপনি যখন তাকে করে দেখাবেন ওখান থেকে সবচেয়ে বেশি পরিবর্তন হয়। মানুষ দেখা দেখে কিন্তু বিশ্বাস করে বেশি। সুতরাং আপনি যখন কাজটা করা শুরু করবেন, আপনার দেখা দেখি সবাই করবে। এখানে ইম্পর্টেন্ট আপনি করতেছেন কিনা, আপনি আপনার সাথে ফাইটে আছেন কিনা, নাকি আপনি আরেকজনকে ব্লেম নিয়ে ব্যস্ত আছেন, এটা ইম্পর্টেন্ট। সুতরাং নিজের সাথে আমরা কি করব, নিজেকে কম্পেয়ার করব। লেটস রিস্টার্ট ইউ রাইট নাও। আমরা চলেন, আমরা ঈদের পরবর্তী আমরা অনেকেই আছে এখানে যারা কিন্তু এখন নিজেদেরকে রিস্টার্ট করতে পারেনি। ঈদের সময় বাড়িতে গেছি, বাড়ি থেকে আসার সময় কি করছি, গোলটা হারাই আসছি, ড্রিম গুলো রেখে আসছি। আমরা অনেকে আছি এখানে আমাদের কাজগুলো ওখানে বাড়িতে জমা দিয়ে আসি না? সুতরাং চলেন আমরা আমাদেরকে একটু রিস্টার্ট করি। আমাদের কি কি গোল ছিল, কি কি আমাদের ওয়ার্ক ছিল, যেটা আমাদেরকে মানে একটা অবস্থান তৈরি করে দিচ্ছে, একটা পরিবর্তন এনে দিচ্ছে। ফার্স্ট অফ অল ব্যাক আপ ইউর ক্রিয়েট গোল। আপনি আপনার আলটিমেট গোল থেকে বের হয়ে একটা ক্রিয়েট গোল তৈরি করেছিলেন। যেমন আপনার আলটিমেট গোল ছিল আপনি কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছেন, আপনি ব্যাংকার হবেন। বাট আপনি চিন্তা করছেন ব্যাংকার হবে এটা আরো 5 বছর পরে, কিন্তু এই সময় আমি কাজে লাগাবো, এখান থেকে পিএফএম হবো, এসএফএম হবো, জেআরএম হবো, আরএম হবো। এটা আপনার ক্রিয়েট গোল ছিল, আলটিমেট গোল না। এই ক্রিয়েট গোলটা আপনার কাছে এখন আছে কিনা? যদি না থাকে, আপনার সিনিয়রের সাথে যত দ্রুত সম্ভব আপনি বসে আপনি আপনার গোলটা নতুন ভাবে আবার সেট করে, অথবা আপনি আপনার আগের গোলটাকে আপনি ব্যাকআপ নিয়ে আসেন, আপনার মাইন্ডে নিয়ে আসেন, পেজে নিয়ে আসেন, কাগজে কলমে নিয়ে আসেন। ব্যাকআপ ইউর ক্রিয়েট গোল ফার্স্ট অফ অল। নাম্বার 2, রিমাইন্ড ইউর পজিশন। আপনি আপনার অবস্থানটাকে আগে মূল্যায়ন করেন, আপনি কোন জায়গায় আছেন। ওই জায়গা থেকে আপনি বলেন আলহামদুলিল্লাহ, যেটুকু আছি অনেক ভালো আছি, আরো ভালো থাকতে চাই। দেন হচ্ছে আপনার নেক্সট ডেজিগনেশন। আগে রিমাইন্ড ইউর পজিশন। আপনি আগে আপনাকে রিমাইন্ড করেন আপনার পজিশনটা বর্তমানে কি আছে। এটা থাকলে আপনার চলবে কিনা, আমার বর্তমান যে পজিশন, এই পজিশনে কি আমি আমার জীবনটা পার করে দিতে পারবো? যদি চিন্তা করেন যে পারবো, এই এবিলিটি আমার আছে, তাহলে কাজ করার দরকার নাই। যদি মনে হয় এই পজিশন দিয়ে আমি আমার লাইফ পার করতে পারবো না, তাহলে আপনাকে কিন্তু কি করতে হবে, আপনার পজিশনের পরবর্তী আপনাকে ফিক্সড আপ ইউর নেক্সট টার্গেট, পরবর্তী পজিশন আপনাকে ফিক্সড আপ করতে হবে। ওকে, তাইলে যদি আমরা আমাদের পজিশনটাকে রিমাইন্ড করতে পারি, তারপরে কিন্তু আমরা আমাদের পরবর্তী টার্গেট সেট করতে পারবো, আদারওয়াইজ না। সুতরাং যদি আপনি আপনার পজিশনটা রিমাইন্ড করতে পারেন, এরপর আপনার টার্গেট হচ্ছে আপনি নেক্সট টার্গেটটা কি। আপনি পিএফএম আছেন, আপনি এসএফএম হবেন। এসএফএম হচ্ছে আমার করণীয় কি, আমার কয়টা এফএম লাগে, এতটা এফএম পাওয়ার জন্য আমার কি কি কাজ করতে হবে, কি কাজে কয়জন করে রাখতে হবে, কয়জনের ডাটা লাগবে, কয়টা ক্লোজিং দিতে হবে, এটা আপনি ফিক্সড আপ করেন। তার মানে এটা আপনার পড়তেছে কিসের উপর, এটা আপনার পড়তেছে হচ্ছে ফিক্সড আপ ইউর ওয়ার্কিং টাইম, আপনার কাজের টাইমের উপর। আমরা এখানে আসি, আমরা আসলে মানে যখন ইচ্ছে তখন কাজ করি, বিশ্বাস করেন এলোমেলো কাজ করে কখনো জীবনটাকে গোছানো যাবে। আবার বলতেছি, এলোমেলো কাজ করে কখনো জীবনকে গোছানো যাবে না, কোয়াইট ইম্পসিবল। জীবনকে গোছাইতে হলে গোছানো কাজ করতে হবে, অগোছানো কাজ করা যাবে না। বাট আমরা এখন, আপনারা বলেন আমরা এখানে কয়জন আছি যে আমাদের ওয়ার্কিং টাইমটা ফিক্সড আপ আছে? খুবই কম। বাট স্যামসাং এর চৌধুরী কিন্তু এমনি এমনি কিন্তু আপনার কি হয় নাই, সেরা দুই হয় নাই, কিন্তু এমনি হয় না। উনি কিন্তু গোছানো কাজ করছে, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছে, ওই একটা প্রোডাক্টের মাইক, ব্যাটারি, মাইক্রোফোন সব উনি ছিল। খেয়াল করে দেখেন,
অর্থাৎ উৎপাদনও উনি, মার্কেটিংও উনি, সেলসও উনি, সব উনি। ঠিক আছে, ঠিক একইভাবে করে আপনাকে আপনার জায়গা থেকে গোছালো কাজ করতে হবে, কারণ আমরা গোছালো লাইফ চাই, আমরা জীবনটাকে গোছাতে চাই। অগোছালো কাজ করলে হবে না। আপনি 2 ঘন্টা করবেন, ওই 2 ঘন্টার জন্য আপনি কি করেন, ওয়ার্কিং টাইম ফিক্সড আপ করেন। ওকে, এন্ড দেন রিমাইন্ড ইউর ওয়ার্ক, ডেইলি ওয়ার্ক, রিমাইন্ড ইউর ডেইলি ওয়ার্ক। আপনার প্রতিদিনের কাজগুলো কি কি হওয়া উচিত, আপনি এটা একটা নোট করেন। কারণ আমি নিশ্চিত করে বলতে পারি যে কাজগুলো আমরা এখন করি এটা আমার ডেইলি ওয়ার্ক না, বাট আমরা করতেছি। আপনি বলতেছেন আপনি ফেসবুক চালানোর জন্য প্রতিদিন 1 ঘন্টা সময় বাজেট করছেন, বাট আপনি নিশ্চিত থাকেন 5 ঘন্টা সময় কিন্তু আপনার ফেসবুকের পিছনে যায় কোনো না কোনো ভাবে করে। তারপর ডেইলি ওয়ার্কটা আমাদের ফিক্সড আপ নাই এখন। সুতরাং আপনি আপনার ডেইলি ওয়ার্কটাকে জায়গায় নিয়ে আসেন। আমি কোন কাজটা কয় ঘন্টা করব, কতক্ষণ করব, কেন করব, কারণ সহ উল্লেখ করে আপনি এটাকে আপনার ডায়েরিতে নিয়ে আসেন যে আমার ওয়ার্কিং টাইম এতক্ষণ, এই ওয়ার্কিং টাইমে আমি এই কাজগুলো আমি করব। এটা ফিক্সড আপ করে ফেলেন। যদি আমরা আমাদের লাইফ থেকে আমরা 5টা মানে ডার্কনেস ক্লাউডের কথা বলছিলাম, ওই 5টা ডার্কনেস ক্লাউড যদি আমরা সরাইতে পারি এবং নতুন এই 5টা কাজ যদি আমরা অ্যাড করতে পারি, আবার বলতেছি 5টা কাজ যদি আমরা সরাইতে পারি যেগুলো আমাদের নেগেটিভ ছিল, এবং 5টা কাজ যদি আমরা অ্যাড করতে পারি, কি কি কাজ, ব্যাক আপ ইউর ক্রিয়েট গোল, রিমাইন্ড ইউর পজিশন, ফিক্সড আপ ইউর নেক্সট টার্গেট, ফিক্সড আপ ইউর ওয়ার্কিং টাইম, ফিক্সড আপ ইউর ডেইলি ওয়ার্ক। এই 5টা কাজ যদি আমরা আমাদের লাইফে অ্যাড করতে পারি, I am believe that, I am wholly believe that we can do something good with others, no doubt about it. আমরা অনেকের চাইতে অনেক ভালো করব। সুতরাং যদি আমরা আমাদের জায়গা থেকে আমরা এটা নিজেকে রিস্টার্ট করতে চাই, আবারও বলতেছি সেলস এন্ড মার্কেটিং এটার পাওয়ারটা যুগ যুগ ধরে ছিল, আছে, থাকবে। এটা নিয়ে কোনো সমস্যা নাই, সমস্যা আমি আপনাকে নিই। আমরা যদি আমাদের জায়গা থেকে সেলস এন্ড মার্কেটিং এর পাওয়ারটা আমরা ইউটিলাইজ করতে চাই, আমরা আমাদের লাইফে কাজে লাগাতে চাই, আগে আমাদেরকে কি করতে হবে, 5টা ক্লাউড আমাদেরকে দূর করে দিতে হবে। এই 5টা ক্লাউড দূর করার পরে আপনাকে এই 5টা নতুন অ্যাডভাইস আপনাকে আপনার মধ্যে এক্সপ্লোর করতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা নতুন ভাবে, নতুন রূপে আমরা চাইলে এই সেলস এন্ড মার্কেটিংটাকে আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে একটা পরিবর্তন আমরা নিয়ে আসতে পারবো, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং রেস পরিবারকে আমি বলবো মানে রেডি হন, প্রস্তুত হন, চলেন আমরা একটা জাম্প দিই, জাম্প টু ইউর নেক্সট টার্গেট, বি ক্রেজি। কিভাবে করে জাম্প দিতে হবে, বি ক্রেজি। রয়্যাল বেঙ্গল টাইগার, লায়ন, সিংহ যেরকম করে বনে শিকার করে, আপনি খেয়াল করেন সিংহ যখন বনে শিকার করে উনি কিন্তু আপনার যেটা আপনার মানে ল্যাংড়া, আতুর, হ্যাঁ, শক্তি সামর্থ্য একটু কম, ওই হরিণকে কিন্তু টার্গেট করে না। যে হরিণ তথ্যজা, মসমসা, শক্তিশালী, ওই হরিণটাকে কিন্তু টার্গেট করে, কারণ সে জানে ওই হরিণে কিন্তু রক্ত বেশি। তার মানে সর্ব শক্তি কিন্তু সে বিনিয়োগ করে সর্বশক্তিমান সে হরিণের কাছে, যে ওটাকে আমাকে ধরতে হবে। এবং সকাল যখন শুরু হয় তখন এই সিংহ কিন্তু নিজে নিজে শপথ করে যে আমি আজকে এমন নিয়ত করে বেরোচ্ছি, বনের সর্বশ্রেষ্ঠ যেটা হরিণ, ওই হরিণটাকে আমাকে দৌড়ের মধ্যে ধরে আমার জীবন আমাকে নির্বাহ করতে হবে। আর সকালে যখন হরিণ যখন কি করে সকাল শুরু করে, তখন সে এই টার্গেটটা নিয়ে বের হয় যে আমি আজকে সকালটা এমন ভাবে শুরু করতেছি, বনের সর্বশ্রেষ্ঠ যে দ্রুতগামী লায়নটা আছে, সিংহ আছে, তার থেকে আমি মোকাবেলা করে যাতে আমাকে বাঁচাইতে হয়, দৌড়ে যাতে আমি ফাস্ট হইতে পারি, ওই লেভেলের প্রস্তুতি নিয়ে কিন্তু হরিণ কি করে সকাল শুরু করে। এখন আপনি আপনার লাইফের আপনার একটা টার্গেট আছে, ওই টার্গেটটাকে আপনি কতটুকু স্ট্রংলি জাম্প করতেছেন, কতটুকু ফোকাস আপনি জাম্প করতেছেন, কতটুকু এনার্জেটিক হয়ে আপনি জাম্প করতেছেন, এটা ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। সুতরাং আমি আপনাদেরকে বলবো নেক্সট টার্গেটটা ফিক্সড করে বি ক্রেজি। এটা নিয়ে একটু আপনি আপনার অবস্থান থেকে ক্রেজি হন, কারণ নাথিং ইজ ইম্পসিবল হোয়েন ইউ আর ক্রেজি, এভরিথিং ইজ ইম্পসিবল হোয়েন ইউ আর লেজি। যখন আপনি অলস থাকেন আপনাকে দিয়ে কিছুই সম্ভব না, আর যখন আপনি ক্রেজি থাকেন সবকিছু আপনাকে দিয়ে সম্ভব। এর জন্য ক্রেজিনেস এটা আমাদের থাকতে হবে, তীব্র আকাঙ্ক্ষা আমাদের লাগবে, কঠোর পরিশ্রম আমাদের লাগবে। যদি আমরা আমাদের জায়গা থেকে আমাদের নেক্সট টার্গেটটা নিয়ে আমরা একটু ক্রেজি হইতে পারি, আবারও বলতেছি ওই যে 5টা বিষয়, 5টা ক্লাউড নিজের লাইফ থেকে সরাই ফেলেন, 5টা ক্লাউড নতুন ভাবে অ্যাড করেন, দেন নিজের টার্গেটটা নিয়ে একটু ক্রেজি হন। আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকে আমাদের যে সেলস এন্ড মার্কেটিং এর যে পাওয়ার, এই পাওয়ারটা আমাদের লাইফে একটা ইম্প্যাক্ট ফেলবে, এবং ওই ইম্প্যাক্ট দিয়ে আমরা আমাদের চাওয়া অনুযায়ী
লাইফস্টাইল আমরা যেতে পারবো, সে আশাটুকু আমি ব্যক্ত করি। সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, ফর ইউর কোঅপারেশন। আমি আসলে আর দীর্ঘায়িত করতে চাই না। আশা করি আজকের পর থেকে আমরা যারা সেলস এন্ড মার্কেটিং নিয়ে আমরা যারা কাজ করব, আমাদের মধ্যে একটা এনার্জি কাজ করবে সব সময়, আমাদের মধ্যে একটা মোটিভেশন কাজ করবে সব সময়, আমাদের মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করবে সব সময়, এবং আমাদেরকে দেখে যদি মানুষ বুঝতে পারে, আই এম সো মাচ প্রাউড ফর দ্যাট আই এম এ সেলসম্যান, আই এম এ মার্কেটার। এবং আমরা কিন্তু মার্কেটিং এর এমন একটা সেক্টরে আছি, দেখেন ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং এর সবচেয়ে আপডেট ভার্সন যেটা, ওটা নিয়ে আমরা কাজ করতেছি। সুতরাং আপনার যাতে চলাফেরা, আচার আচরণ, কাজকর্ম, আপনার পারফরমেন্স সবকিছু যাতে ওই লেভেলের হয়, এখন এটার জন্য কিন্তু কোনো পড়াশোনার দরকার নাই। আপনি আপনার সাথে একটু বসে রিমাইন্ড করলে হয়ে যায়, নিজের সাথে বসে ক্যালকুলেশন করলে হয়ে যায়। বাট আমরা সবসময় কেন জানি কনফিউশনে থাকতে পছন্দ করি, ডিপ্রেশনে থাকতে পছন্দ করি। হ্যাঁ, এটা থেকে একটু বেরিয়ে আসতে হবে, এটা থেকে একটু বেরোতে হবে, কারণ আমরা পাকা মেলে উঠতে চাই, আমরা নিজের পছন্দের কাজ করতে চাই। বাট নিজের পছন্দের কাজ করতে গেলে আপনি জুরির মধ্যে ছিল, আপনার কাছে খাবারটা সবসময় ঠিক টাইমে চলে যাবে, পানিটা সবসময় ঠিক মতো চলে যাবে, বিনোদন পাবেন বাট উঠতে পারবেন না। যেহেতু আপনি নিজের মতো উঠতে চান, আপনাকে নিশ্চিত করে বলতে পারি, আপনাকে সূর্যের তাপ সহ্য করতে হবে, আপনাকে বৃষ্টি সহ্য করতে হবে, নিজের খাবার নিজেকে তৈরি করতে হবে। নিজের খাবার আহরণ করতে গিয়ে আপনাকে হয়তো অন্য পাখির থাবাও খেতে হইতে পারে, বাট এটাই কিন্তু সবচেয়ে জীবনের মজা। সুতরাং পরিবর্তনটা সকলের আসুক, হারবারাইটির মাধ্যমে, ইজেনের মাধ্যমে, এবং রেস ফ্যামিলির হাত ধরে যাতে প্রত্যেকের পরিবর্তন আসে, সে আশাটুকু ব্যক্ত করে আমাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য রেস ফ্যামিলিতে। সবার প্রতি আবারও অনেক বেশি ভালোবাসা, দোয়া এবং অভিনন্দন। আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় যে টিমটা লিড করতেছি প্রত্যেকটা ছেলে মোটামুটি ভালো আছে, এবং আপনারও অনেক বেশি ভালো থাকবেন সেই প্রত্যাশাটুকু রেখে আমি আর দীর্ঘায়িত করতে চাই না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যার, অনেক বেশি ধন্যবাদ পারভেজ স্যারকে, স্যার এত এত সুন্দরভাবে আমাদেরকে ক্লাসটা উপহার দেওয়ার জন্য। তো আমরা স্যারের জন্য সবাই একটা লাভ ব্রেক দিব। আসলে স্যার আমাদেরকে এতক্ষণ ধরে যে সুন্দর একটা ক্লাস আমাদেরকে অনেক সুন্দরভাবে ট্রেনিংটা উপহার দেওয়ার জন্য স্যারকে আমরা সবাই একটা লাভ ব্রেক দিব মন থেকে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, স্যার আমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝাই দিয়েছেন যে সেলস মার্কেটিং করে আসলে কতটা পাওয়ারফুল হওয়া যায়। তো বিষয়টা ইনশাল্লাহ আমরা এতক্ষণ সবাই মিলে অনেক সুন্দরভাবে বুঝতে পারছি। তো আমি এখন দুই একজন ভাই বোন থেকে আমাদের এই ক্লাসের অনুভূতিটা নেওয়ার জন্য নাম জিজ্ঞেস করব। আমি প্রথমেই আমজাদ হোসেন সাকিব ভাইকে অনুরোধ জানাচ্ছি যে তার অনুভূতি, যে আজকের এই ট্রেনিংটা আপনার কেমন লাগছে। পারমিশন দিছি এতক্ষণ আনমিউট পারমিশন ছিল না।